প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, তো তুমি তাহলে আসো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের প্রথম টপিক হাইগেন্সের নীতি, হাইগেন্স প্রিন্সিপাল, এটা নিয়ে আলোচনা করব। 1678 সালে বিজ্ঞানী হাইগেন্স সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন। পরবর্তীকালে ইয়ং, ফ্রেনেল ও অন্যান্য বিজ্ঞানীরা একে সুপ্রতিষ্ঠিত করেন। এই তত্ত্ব অনুসারে আলো ইথার নামক একটা অলিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চোখে পৌঁছলে দর্শনানুভূতি সৃষ্টি করে। ইথার একটি অবিচ্ছিন্ন মাধ্যম, যার স্থিতিস্থাপকতা অনেক বেশি কিন্তু ঘনত্ব খুবই কম। ইথার মাধ্যমে আলোক তরঙ্গ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের তরঙ্গ নির্দিষ্ট বর্ণের অনুভূতি সৃষ্টি করে। তাহলে থিওরিটা কি আমরা একটু আলোচনা করি। হাইগেন্সের নীতিটা কি? এই তত্ত্বের সাহায্যে, হাইগেন্স প্রিন্সিপালের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়। তো প্রথমে হাইগেন্সের নীতিটা কি আমরা একটু জানি। কোন তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। তরঙ্গ মুখটা কি? কোন তরঙ্গের প্রতিটি কণা অবস্থিত, প্রতিটি কণা যখন সম্মুখ দিকে অগ্রসর হয় একটা তরঙ্গমুখের সৃষ্টি হয়। এই তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। এই অনুতরঙ্গগুলি মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলিকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, তা ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। আমরা প্রথম চিত্রটা দেখি। দেখো, প্রথম চিত্রটা এখানে এস একটি আলোক সোর্স, আলোক সোর্স থেকে একটি তরঙ্গমুখ এবি, একটি তরঙ্গমুখ সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যে তরঙ্গ সৃষ্ট কণা P1, P2, এই যে P3, এখান থেকে আলোক তরঙ্গ যখন চারদিকে ছড়িয়ে পড়বে, দেখো কতগুলি গলীয় তরঙ্গ আজ সামনের দিকে ছড়িয়ে পড়েছে। এই গলীয় তরঙ্গ সামনের দিকে সমান বেগ নিয়ে অগ্রসর হবে এবং শেষে আমরা একটা গৌণ তরঙ্গ সৃষ্টি হবে। সেখানে আমরা পাবো A1 আর B1 তরঙ্গমুখ। যে প্রথম তরঙ্গমুখ অগ্রসর হয়ে গৌণ তরঙ্গ হিসেবে সামনের দিকে অগ্রসর হয়েছে। এই ছবিতে আমরা এটা দেখতে পেলাম। এটা এখানে বলা হয়েছে। দেখো, এস আলোক উৎস থেকে চারদিকে আলোক তরঙ্গ ছড়িয়ে পড়ছে। কোন এক সময় এবি হচ্ছে তরঙ্গমুখের অবস্থান। সময়ের সাথে তরঙ্গমুখ সামনের দিকে অগ্রসর হয়। টি সময় পরে তরঙ্গমুখের অবস্থান কোথায় হবে তা আমরা হাইগেন্স নীতির সাহায্যে নির্ণয় করা যায়। হাইগেন্সের নীতি অনুসারে তরঙ্গমুখে অবস্থিত প্রত্যেকটি কণাকে গৌণ উৎস হিসেবে ধরা হয়। এই কণাগুলো থেকে অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ সমূহ নির্গত হয়ে চারদিকে একই বেগে ছড়িয়ে পড়ে। সুতরাং 30 সেকেন্ড পরে তরঙ্গমুখের অবস্থান বের করার জন্য এবি তরঙ্গমুখের উপর P1, P2, P3 তিনটি কণা নেওয়া হয়েছে। এখন তাদের আলোক বেগ সি হলে প্রত্যেক কণাকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধের ছোট ছোট গোলক কল্পনা করা হয়েছে। ওই গোলকগুলি হবে P1, P2 প্রভৃতি গৌণ উৎস থেকে সৃষ্ট গৌণ তরঙ্গের অবস্থান। তখন এই ছোট গোলকগুলিকে স্পর্শ করে যে গোলীয় তল A1, B1 পাওয়া যায়, তাই হচ্ছে টি সেকেন্ড পরে অগ্রসরমান তরঙ্গমুখের অবস্থান। আমরা প্রথম ছবিটা থেকে এটা আমরা ব্যাখ্যা করলাম। এবার আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের যে ব্যাখ্যা করা যায়, প্রতিফলনের সূত্রগুলি যে প্রমাণ করা যায়, তা নিয়ে আলোচনা করব। আসো তাহলে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ব্যাখ্যা করার জন্য আমরা এ এফ একটি সমতল তরঙ্গমুখ, এক্স ওয়াই
প্রতিফলক তলের উপর তির্যকভাবে আপতিত হচ্ছে। দেখো এ এফ এর উপর অঙ্কিত লম্বগুলো আলোক রশ্মি, এই যে লম্ব, দুইটা লম্ব সি এ এবং ডি এফ, লম্বগুলো আলোক রশ্মি নির্দেশ করে। এখন হাইগেন্সের নীতি অনুসারে এ এফ এর উপস্থিত প্রত্যেকটি বিন্দু পর্যায়ক্রমে এক্স ওয়াই তলে পৌঁছে, সুতরাং এগুলো গৌণ উৎসের কেন্দ্র হিসেবে কাজ করে। ধরা যাক আলোক তরঙ্গকে সি বেগে এফ থেকে আমাদের সি বেগে এফ থেকে ইতে পৌঁছতে টি সময় লাগে। সুতরাং যে সময় আলোক তরঙ্গ এফ থেকে ইতে পৌঁছায় সেই সময়ে এ থেকে, দেখো এ থেকে এ বিন্দু থেকে একই মাধ্যমে এবি বরাবর দূরত্ব অতিক্রম করে। এখন একে কেন্দ্র করে ই এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্তাংশ অঙ্কন করি, যে বৃত্তাংশের উপর ইবি স্পর্শক টানা হয়, তাহলে ইবি হবে এ এফ এর প্রতিফলিত তরঙ্গমুখ। এ এফ এর প্রতিফলিত তরঙ্গমুখ হলো এবি। এখন এ ই বি এই কোণ এবং ই এফ এ এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে যে এই বাহুটা হলো সাধারণ বাহু, তাহলে ত্রিভুজের সর্বসম, সুতরাং তখন এ ই বি সমান সমান ই এ এফ কোণ। এবং এই বিন্দুতে আমরা এই বিন্দুতে এক্স ওয়াই তলের উপর, এখন এই বিন্দুতে এক্স ওয়াই তলের উপর এ আন লম্ব টানি। সুতরাং সি এ এন প্লাস, আমরা চিত্র অনুযায়ী এন এ এফ ইকুয়াল টু ই এ এফ প্লাস এন এ এফ এক সমকোণ। সুতরাং এখানে সাধারণ পাচ্ছি সমীকরণের মধ্যে এন এফ এন এফ কাটাকাটি চলে যায়, তাহলে থাকে সি এ এন ইকুয়াল টু ই এ এফ ইকুয়াল টু আই আপতন কোণ। আবার বি এ এন প্লাস বি এ ই ইকুয়াল টু এ ই বি, তোমরা চিত্রটা খেয়াল করো, প্লাস বি এ ই এক সমকোণ, তাহলে বি এ এন ইকুয়াল টু এ বি ইকুয়াল টু আর প্রতিফলন কোণ হিসেবে আমরা দেখতে পাই। ছবিটা দেখো, এই ছবিতে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ দেখতে পেলাম এবং হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের দ্বিতীয় সূত্র প্রতিফলিত হলো। এখন আপতিত রশ্মি সি অবিলম্ব এনএ এবং প্রতিফলিত রশ্মি এবি একই সমতলে অবস্থিত। যেহেতু আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি কাগজের তলে অর্থাৎ একই সমতলে অবস্থান করে, সুতরাং প্রতিফলনের প্রথম সূত্রটিও প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে ছবিটা দেখে দেখে কোণগুলি বর্ণনা করতে হবে। এই দেখো এখানে এই আপতন কোণ, এটা প্রতিফলন কোণ আর হিসেবে দেখানো হয়েছে, আর আপতন কোণ আই দেখানো হয়েছে। এবার হাইগেন্সের প্রিন্সিপালের সাহায্যে আমরা আলোর প্রতিসরণের সূত্রগুলি প্রমাণ করব। ধরে নেই এক্স ওয়াই হচ্ছে এ এবং বি দুটি স্বচ্ছ মাধ্যমের বিবর্তন, এবি সমতল তরঙ্গমুখ, এই মাধ্যমে ই এ বরাবর সি ওয়ান বেগে চলছে। তরঙ্গমুখটি যখন এক্স ওয়াই বিভেদ তলে এ বিন্দুতে তির্যকভাবে পৌঁছে, তখন সেখানকার ইথার কণাগুলি আন্দোলিত হয়। হাইগেন্সের নীতি অনুযায়ী সেগুলো গৌণ উৎস হিসেবে কাজ করে এবং তার থেকে উৎপন্ন গৌণ তরঙ্গ বি মাধ্যমে প্রবেশ করে পরবর্তীত বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এখন টি সময়ে দেখো আলোক তরঙ্গ বি থেকে এই মাধ্যমে এই যে সি বিন্দুতে পৌঁছে, সুতরাং বিসি সমান সমান সি ওয়ান টি। এই একই সময়ে এ থেকে আলোক রশ্মি বি মাধ্যমে ডি তে পৌঁছলে এডি ইকুয়াল টু সি টু টি হয়। এখন সি টু হলো, এখানে সি টু হলো বি মাধ্যমে আলোর বেগ। এখন এ কে কেন্দ্র করে সি টু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এখানে আঁকা হলো, তার
সি থেকে সিডি স্পর্শক টানলে তা প্রতিসরিত রশ্মির তরঙ্গমুখ নির্দেশ করে, যা এজি বরাবর অগ্রসর হয়। সুতরাং সিডি হচ্ছে সিডি তরঙ্গমুখের উপর লম্ব, এজি উপর লম্ব হলো এ এন প্রাইম, আর প্রতিসরিত রশ্মি হচ্ছে এজি। ইএ হলো এখানে তাহলে আপতিত রশ্মি। এখন আপতিত তরঙ্গমুখ এবি, প্রতিসরিত তরঙ্গমুখ সিডি প্রতিসরণ তল এক্স ওয়াই সাথে যথাক্রমে বিএসি, দেখো বিএসি এবং এসিডি কোণ উৎপন্ন করে। এখন ইএ এবি তলের উপর এবং এনএ আমরা এসি তলের উপর, তাহলে আমরা দুটো লম্ব আঁকলাম। এখানে দেখো এএন প্রাইম, দুটি লম্ব এখানে টানা হয়েছে। সুতরাং ই এ এন প্লাস এন এ বি ইকুয়াল টু বিএসি প্লাস এন এ বি ইকুয়াল টু এক সমকোণ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি অতএব ইএএন সমান সমান বিএসি সমান সমান আই আপতন কোণ পাচ্ছি। আবার ডিএ ছবিতে দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিএন প্রাইম প্লাস ডিএসি ইকুয়াল টু এসিডি প্লাস ডিএসি, এগুলো এক সমকোণ। সুতরাং ডিএন প্রাইম আমরা পাচ্ছি এসিডি ইকুয়াল টু আর প্রতিসরণ কোণ। যেহেতু এএন প্রাইম ও এডি যথাক্রমে এসি ও ডিসির উপর লম্ব, এখন সাইন আই বাই সাইন আর সমান সমান সাইন ইএএন বাই সাইন ডিএএন প্রাইম ইকুয়াল টু সাইন বিএসি বাই সাইন এসিডি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি বিসি বাই এসি ভাগ এডি বাই এসি। তাহলে আমরা পাই বিসি বাই এডি, বিসি হলো C1T, এডি হলো C2T ইকুয়াল টু C1 বাই C2 পাচ্ছি। অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু বি মাধ্যমে আলোর বেগ আমরা ধ্রুব সংখ্যা পাচ্ছি। সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সিএ বাই সিবি ইকুয়াল টু এ মিউ বি। এটা প্রতিসরণ সংক্রান্ত শ্রেণীর সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে প্রমাণিত হলো, আবার যেহেতু আপতিত রশ্মি অভিলম্ব প্রতিসরিত রশ্মি কাগজের তলে অর্থাৎ একই সমতলে অবস্থান করে, সুতরাং প্রতিসরণের প্রথম সূত্রটিও প্রতিষ্ঠিত হয়। এবার আসো আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। এখন আলোর ব্যতিচার কি। আলোর ব্যতিচারের সংজ্ঞা দেওয়ার আগে আমার একটা সংজ্ঞা জানতে হবে যে সুসংগত কোহারেন্ট সোর্স কি, সুসংগত উৎস কি। দুটি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যে একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাকে সুসংগত উৎস বলে। তাহলে কি বুঝলাম, দুটি উৎস থেকে তাদের দশা নির্দিষ্ট দশা পার্থক্য থাকবে অথবা সমদশায় থাকবে, এই ধরনের আলো নিঃসৃত হলে তাদেরকে সুসংগত উৎস বলা হচ্ছে। ব্যতিচার কি, এই দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোথাও কোথাও আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোথাও কোথাও কোনো কোনো বিন্দু তীব্রতা হ্রাস পায়। এর ফলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। এই পর্যায়ক্রমিক আলোর তীব্রতার তারতম্যটাই হচ্ছে আলোর ব্যতিচার। ধরা যাক একই বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য তথা কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ একই রেখা বরাবর কোন স্থানে অগ্রসর হচ্ছে। কোনো বিন্দুতে তরঙ্গদয় যখন একই দশায় পৌঁছায় তখন ওই বিন্দুতে লব্ধি বিস্তার তরঙ্গদয়ের বিস্তার সমষ্টির সমান হবে। আর যদি বিপরীত দশা থাকে তাহলে তাদের বিস্তারের মাইনাস তরঙ্গদয়ের বিস্তারের বিয়োগ ফলের সমান হবে। যেখানে আমরা তরঙ্গদয়ের বিস্তারের সমষ্টির সমান পাই সেই অংশে আলোক তীব্রতা বৃদ্ধি পায় এবং
সেখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। আর যেখানে আমরা তরঙ্গ ওই লব্ধি বিস্তার তরঙ্গদৈর্ঘ্যের বিয়োগফলের সমান হয় সেখানে আলোক রশ্মির তীব্রতা হ্রাস পায় এবং অন্ধকারের সৃষ্টি হয়। এখানে ওখানে আমরা তখন ধ্বংসাত্মক ব্যতিচার বলি। আমরা একটু বলি গঠনমূলক ব্যতিচারের সংজ্ঞা এবং ধ্বংসাত্মক ব্যতিচারের সংজ্ঞায় আসি। এটি সুসংগত উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্য সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর ঔজ্জ্বল্য বেড়ে গেলে অর্থাৎ আলোক তীব্রতা বৃদ্ধি পেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে। ধ্বংসাত্মক ব্যতিচার দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্য বা সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দু অন্ধকার বা অন্ধকার হয়ে গেলে তাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। আমরা কি দেখলাম? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের লব্ধি তরঙ্গদ্বয়ের সমষ্টির যোগফলের সমান। এখানে ওই সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি তরঙ্গের এবং তাদের লব্ধি পাচ্ছি তরঙ্গদ্বয়ের সমষ্টির সমান এবং ওই জায়গায় আলোক তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উপরিপাতনের ফলে ওখানে আলোক তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়? নিঃসৃত ওই আলোক তরঙ্গ দুটি বিয়োগফলের সমান। লব্ধি বিস্তার তার তরঙ্গদ্বয়ের বিয়োগফলের সমান, বিস্তারের বিয়োগফলের সমান হয়। তখন সেখানে অন্ধকারের সৃষ্টি হয় এবং ধ্বংসাত্মক ব্যতিচার দেখতে পেলাম। ব্যতিচারের শর্ত কি? আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। যে দুটি তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। উৎসগুলো খুব কাছাকাছি অবস্থিত হতে হবে। উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে। আরো দুটি সংজ্ঞা এখানে আছে। চির বা স্লিট কাকে বলে, ব্যতিচার ঝালক কাকে বলে। দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্রকে চির বলা হচ্ছে। এখানে ব্যতিচারের জন্য চিরের প্রস্থ আলোক তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমে করতে হয়। ব্যতিচার ঝালকটা কি? কোন তলের বা পর্দার উপর আলোর ব্যতিচার ঘটানো হলে সেখানে অনেকগুলি পরপর সমান্তরাল উজ্জ্বল আলোকিত রেখা বা পট্টি বা অন্ধকার রেখা বা পট্টি পাওয়া যায়। ওই আলোকিত ও অন্ধকার পট্টি বা ডোরাগুলিকে ব্যতিচার ঝালক বলে। আমরা ব্যতিচার নিয়ে আলোচনা করছি। এবার আসো ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ব্যতিচারে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। টমাস ইয়ং 1801 সালে দ্বিচির পরীক্ষার মাধ্যমে আলোক ব্যতিচার প্রদর্শন করেন। এই পরীক্ষা তরঙ্গ তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করে। চিত্রে দেখো এই ব্যবস্থাটি পরীক্ষা ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি দেখানো হয়েছে। এখানে একটি কাগজের তলের উপর এস একটি সোর্স দেখানো হয়েছে। এর থেকে কিছু দূরেই দুটি দুচির বিশিষ্ট দুটি স্লিট দেখানো হয়েছে। এস থেকে তরঙ্গ মুখ সামনের দিকে অগ্রসর হচ্ছে, সমতল তরঙ্গ মুখ। দুই স্লিটে পৌঁছানোর পর সেগুলি দেখো গৌণ তরঙ্গ হিসেবে সামনের দিকে অগ্রসর হয়। দুটি তরঙ্গ অগ্রসর হয়ে তাদের মধ্যে উপরিপাতন হয়ে এখানে একটি পর্দা আছে। স্লিট থেকে কিছু দূরে একটা পর্দা বসানো আছে। পি আর যদি পর্দা ধরি বা একটা যে কোনো একটা নাম দিলাম পর্দা। পর্দার মধ্যে দেখা যাচ্ছে যে পি ও আর বিন্দুতে এই তরঙ্গের উপরিপাতনের এখানে সমদশায় তারা এখানে পতিত হয়। এই আলোগুলি এখানে আলোকের উজ্জ্বল তীব্রতা বৃদ্ধি পায় এবং এই বিন্দুগুলি উজ্জ্বল বিন্দু হিসেবে আমরা দেখতে পাই। আর এই টি এবং কিউ বিন্দুতে এখানে বিপরীত দশায় মিলিত হয়। আলোকে যে তরঙ্গদ্বয়ের উপরিপাতন ঘটে এখানে বিপরীত দশায় মিলিত হয়। টি ও কিউ বিন্দুতে এখানে অন্ধকারের সৃষ্টি হয় এবং এখানে আমরা অন্ধকার বিন্দু পাই। এখানে এই কথাগুলি এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখো আমি মুখে মুখে যা বললাম যে চির এস গোলীয় তরঙ্গ মুখ প্রেরণ করে। যেহেতু S1 S2 চিরের দূরত্ব এস এর খুব কাছাকাছি, তাই তরঙ্গ মুখ S1 S2 এসে পৌঁছায়। এই তরঙ্গ মুখের উপর অবস্থিত S1 S2 বিন্দুটি গৌণ তরঙ্গ নিঃসৃত করে, যেগুলি পরস্পরের সাথে একই দশায় থাকে। সুতরাং S1 S2 থেকে চির থেকে নিঃসৃত গৌণ তরঙ্গ সমূহ সুসংগত কেননা তাদের কম্পাঙ্ক বিস্তার একই। এখন S1 S2 থেকে নিঃসৃত তরঙ্গ দুটি উপরিপাতিত হয়ে ব্যতিচার ঘটায়। চিত্রে যে অভগ্ন রেখাগুলি বরাবর গঠনমূলক ব্যতিচার ঘটে আর পর্দার উপর পি ও আর প্রভৃতি স্থানে উজ্জ্বল ডোরা দেখা যায়। অপরপক্ষে ভগ্ন রেখাগুলি
বরাবর ধনাত্মক ব্যতিচার ঘটে এবং টি ও কিউ বিন্দুতে অন্ধকার দেখা যায়। এটা আমরা তাই দেখলাম এতক্ষণ। এই যে ভগ্নরেখাগুলো হলো ধনাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচার হলো পি ও আর বিন্দুতে। এবার আসো আমরা দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে কি সম্পর্ক তা একটু আলোচনা করি। ধরা যাক ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একরঙা আলোক দুটি উৎস S1 S2 হতে একই সঙ্গে নির্গত আলোক তরঙ্গ প্রায় একই বেগে c বেগে সঞ্চালিত হয়ে P বিন্দুতে উপরে পতিত হয়। আগের ছবিটাতে আমরা যদি ধরি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একরঙা আলোক উৎস S থেকে দুটি স্লিট দিয়ে S1 S2 থেকে নিঃসৃত হয়েছে দুটি তরঙ্গ, তারপর তারা c বেগে সঞ্চালিত হয়ে P বিন্দুতে উপরে পতিত হয়। ধরা যাক যে কোনো সময় t সময়ে P বিন্দুতে আলোক তরঙ্গের সরণ S1 থেকে আগত তরঙ্গের জন্য হলো y1 আর S2 থেকে আগত তরঙ্গের জন্য y2 হলে তাহলে y1 আমরা পাচ্ছি a sin twice pi by lambda ct minus x, y2 পাচ্ছি a sin twice pi by lambda ct minus x2। এই তরঙ্গের বিস্তার S1p আমরা ছবি অনুযায়ী x1 ধরি আর S2p ধরি x2। তাহলে দশা কোণগুলি যথাক্রমে আমরা S1 S থেকে আগত তরঙ্গের দশা কোণ twice pi by lambda ct minus x1 এবং S2 এর জন্য আছে twice pi by lambda ct minus x2। তাহলে দশা পার্থক্য কত পাচ্ছি? এটা থেকে এটা বিয়োগ দিলে আমরা কত কি পাচ্ছি দেখো দশা পার্থক্য ডেল্টা twice pi by lambda ct minus x1 minus twice pi by lambda ct minus x2। তাহলে আমরা পাচ্ছি twice pi by lambda x2 minus x1 equal to twice pi by lambda s2p minus s1p। এখানে x2 minus s1 হলো s2p minus s1 দুটি তরঙ্গ দুটির পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য ডেল্টা কি পাচ্ছি? twice pi by lambda into পথ পার্থক্যের সমান। দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের এই সম্পর্ক। এবার আসো গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত। দুটি তরঙ্গ যখন একই দশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার তথা তীব্রতা সর্বাধিক হয় এবং আমরা জানি যে উজ্জ্বল ডোরা তখন সৃষ্টি হয় এবং গঠনমূলক ব্যতিচার ঘটে এবং গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে যখন দশা পার্থক্য ডেল্টা হলো 0, twice pi, 4 pi, 6 pi থেকে n pi পর্যন্ত। তাহলে আমরা পাচ্ছি twice pi n যেখানে 0, 1, 2, 3। সুতরাং তাহলে আমরা এখানে তাহলে দশা পার্থক্য twice pi by lambda s2p minus s1p সমান সমান পাচ্ছি twice pi n। তাহলে এখানে আমরা পাচ্ছি সমীকরণ থেকে s2p minus s1p equal to n lambda। সমীকরণ থেকে একটু মডিফাই করলাম twice n lambda by 2, যেখানে n equal to 0, 1, 2, 3 ইত্যাদি। সুতরাং এই ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা পাই আলোকীয় পথ পার্থক্য n lambda বা s2p minus s1p equal to n lambda। আবার দ্বিচির অক্ষের উপর ও বিন্দুর পথ পার্থক্য আমরা এখানে 0 পাচ্ছি। দেখো ও বিন্দুর পথ পার্থক্য n যেহেতু এখানে 0, তাহলে ও বিন্দুর পথ পার্থক্য পাচ্ছি এখানে 0। তাহলে ও বিন্দুতে একটা উজ্জ্বল ডোরার আমরা এখানে সৃষ্টি হচ্ছে। দেখো ও বিন্দুতে পথ পার্থক্য কিন্তু 0। এটিকে অনেক সময় কেন্দ্রীয় চরম বিন্দু বলা হয়। ও থেকে প্রথম উজ্জ্বল ডোরাটি পাওয়া যাবে p তে যখন n equal to 1। যখন n equal to 1 তখন আমরা এই p বিন্দুতে পাবো পথ পার্থক্য। তখন যেখানে পথ পার্থক্য ল্যামডা s2p minus s1p সমান সমান ল্যামডা। সুতরাং দেখা যাচ্ছে যে পর্দার উপর যে বিন্দুতে উভয় চির হতে আগত তরঙ্গ দুটির পথ পার্থক্য একটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয় সেই বিন্দুতে একটি উজ্জ্বল ডোরা পাওয়া যায়। মধ্যস্থল থেকে গণনা করলে সেটি হবে প্রথম উজ্জ্বল ডোরা এই p বিন্দুতে। অনুরূপভাবে যে বিন্দুতে পথপার্থক্য দুইটি তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে সেই বিন্দুতে আরেকটি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। মধ্যস্থল থেকে গণনা করলে সেটি হবে দ্বিতীয় উজ্জ্বল
ডোরা। এবার আসো ধনসাত্মক ব্যতিচার সৃষ্টির শর্ত। যখন ধনসাত্মক ব্যতিচার ঘটে তখন অন্ধকার ডোরা পাওয়া যায় এবং সাধারণভাবে সেটা ঘটে যখন তরঙ্গ দুটি বিপরীত দশায় মিলিত হয়। এটা আমরা আগেই জেনেছি, অর্থাৎ যখন দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু পাই, ট্রাইস পাই, 5 পাই, 7 পাই ইত্যাদি, অর্থাৎ দশা পার্থক্য পায়ের বিজোড় গুণিতক। দশা পার্থক্য সমান সমান টুয়াইস এন প্লাস 1 পাই। আমরা এই দশা পার্থক্য টুয়াইস পাবে ল্যামডা এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান সমান আমরা এখানে পাচ্ছি টুয়াইস এন প্লাস 1 পাই। তাহলে পথ পার্থক্য কত পাচ্ছি, এস টু পি মাইনাস এস ওয়ান পি, তাহলে টুয়াইস এন প্লাস 1 ল্যামডা বাই 2। তাহলে পথ পার্থক্য এন প্লাস হাফ ল্যামডা, যেখানে এন ইকুয়াল টু 1 2 3। চিত্রে কিউ বিন্দুতে একটি অন্ধকার ডোরার সৃষ্টি হয় আমরা চিত্রে দেখতে পেলাম, ও থেকে এটি হলো প্রথম অন্ধকার ডোরা। সুতরাং এন ইকুয়াল টু 1, পথ পার্থক্য এস টু কিউ মাইনাস এস ওয়ান কিউ সমান সমান আমরা এখানে থ্রাইস ল্যামডা বাই 2 পাচ্ছি। এবার আসো পাশাপাশি ডোরার ব্যবধান ও ডোরা প্রস্থ কিভাবে আমরা বের করব। দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব যদি ডেল এক্স হয় তাহলে নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্ভর করে। কি কি? 1 নাম্বার ব্যবহৃত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, 2 হচ্ছে দ্বিচির হতে পর্দার দূরত্ব, 3 হচ্ছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব এ। আমরা এখন ডোরার মধ্যবর্তী ব্যবধানের সাথে এদের সম্পর্ক স্থাপন করব। চিত্রে, এই চিত্রে দেখো, এই চিত্রের মধ্যে আমরা কি কি ধরবো? ও থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটির এনতম উজ্জ্বল ডোরার অবস্থান হলো পি, ও থেকে এনতম আমরা এটা ধরবো উজ্জ্বল ডোরার দূরত্ব হলো পি। ও থেকে পি এনতম এক্স এন দূরত্বটা ধরবো এক্স এন, যেহেতু এই সকল দূরত্ব খুবই ক্ষুদ্র তাহলে পি এ ও এস ওয়ান পি এস টু, পি এ ও এস ওয়ান ও এস টু, এই দূরত্ব খুবই, কোণগুলি খুবই ছোট হবে। বি হচ্ছে এস টু পি এর উপর একটি বিন্দু যেখানে এস ওয়ান পি ইকুয়াল টু বিপি হয়, এস ওয়ান পি সমান সমান বিপি হয়, অর্থাৎ এটার সমান, এই বাহুর সমান সমান পিবি। যেহেতু ডি এর তুলনায় এ এবং এক্স এন খুবই ক্ষুদ্র, ডি হলো স্লিট থেকে চির থেকে পর্দার দূরত্ব, আর চির দুটির মধ্যবর্তী দূরত্ব হলো স্মল এ। স্মল এটা এবং এক্স এনটা উজ্জ্বল ডোরার দূরত্বটা খুবই ক্ষুদ্র, তাহলে পি এস ওয়ান ভি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দুটি 90 ডিগ্রি ধরা হয়, অর্থাৎ বি এস ওয়ান, এছাড়াও বি এস ওয়ান এস টু ইকুয়াল টু পি এ ও ইকুয়াল টু থিটা কোণ আমরা ধরলাম। দেখো পি এ ও কোণ ও এস টু এস ওয়ান বি কোণ আমরা থিটা কোণ ধরলাম। এস ওয়ান এস টু থেকে পি বিন্দুতে এস ওয়ান এস নির্গত আলোক তরঙ্গ দুটির পথ পার্থক্য হবে এস টু পি মাইনাস এস ওয়ান পি, এস টু পি মাইনাস এস ওয়ান পি, তাহলে এস টু পি মাইনাস পিবি সমান সমান পাচ্ছি এস টু বি। এখন এস ওয়ান বি এস টু, এস ওয়ান বি এস টু, এই ত্রিভুজে সাইন থিটা সমান সমান এস টু বি বাই এস ওয়ান এস টু, তাহলে এস টু বি এর মান পাচ্ছি এস ওয়ান এস টু ইন্টু সাইন থিটা, তাহলে পাচ্ছি এ সাইন থিটা। এখন যেহেতু পি হচ্ছে ও থেকে এনতম উজ্জ্বল ডোরা, কাজেই গঠনমূলক ব্যতিচার শর্ত অনুসারে পথ পার্থক্য আমরা পাচ্ছি এন ল্যামডা। তাহলে এই সাইন থিটা আমরা পথ পার্থক্য যে এস টু বি এর মান বের করলাম পথ এই সাইন থিটা, তাহলে এই সাইন থিটা সমান সমান এন ল্যামডা বসাবো। আবার পি ও এ, আবার পি ও এ, এই ত্রিভুজে থিটা খুব ক্ষুদ্র বলে সাইন থিটা প্রায় টেন থিটার
সমান, তাহলে পিও বাই ইউ সমান সমান পাচ্ছি এক্স এন বাই ডি। এই সমীকরণে তাহলে এই সাইন থিটার মান বসাই, মান বসিয়ে তাহলে পাই এ এক্স এন ডি বাই এন ল্যামডা, তাহলে পাচ্ছি এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। একইভাবে ও থেকে n মাইনাস ওয়ান তম উজ্জ্বল তারার দূরত্ব পাচ্ছি এক্স n মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই এ। দুটি উজ্জ্বল তারার ব্যবধান আমরা এখানে পেলাম। এই যে দুটি উজ্জ্বল ব্যবধান আমরা এখানে পেলাম। দুটি উজ্জ্বল তারার মধ্যে ব্যবধান আবার ডেল এক্স সমান সমান এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা এখানে পেয়েছি ল্যামডা ডি বাই এ, ডেল এক্স সমান সমান ল্যামডা ডি বাই এ। একটা ডোরার প্রস্থ যখন বের করি দেখো তাহলে অর্ধেক করতে হবে, ডেল এক্সটা অর্ধেক হয়ে যাবে, ডেল এক্স হবে ডেল এক্স বাই টু, তাহলে ডেল এক্স এর মান পাচ্ছি ল্যামডা ডি বাই টুয়াইস এ। দেখো চিত্রে দেখো ডোরা ব্যবধান এখানে দেখাচ্ছে, চিত্র দিয়ে দেখাচ্ছে, আর ডোরা প্রস্থটা কোনটা, ডোরা প্রস্থ হলো এটা একটা, আর ব্যবধান হলো দুইটা দিয়ে দেখাচ্ছে এখানে। ডোরা বা ঝালরের প্রস্থ ডেল এক্স পর্দার দূরত্ব ডি এর সমানুপাতিক, পর্দা দূরে থাকলে ডোরা প্রস্থ বেশি হবে, পর্দা কাছে থাকলে ডোরা প্রস্থ কম হবে। ডোরা বা ঝালরের প্রস্থ বা চিরের মধ্যবর্তী ব্যবধান এ এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ চির মধ্যবর্তী দূরত্ব যত ছোট হবে ঝালরের প্রস্থ তত বেশি হবে, যত বড় হবে ডোরা প্রস্থ তত কম হবে। শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে পরীক্ষা করলে যেহেতু এই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এম ইকুয়াল ল্যামডা বাই মিউ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, সেহেতু এর মাধ্যমে ডোরার প্রস্থ শূন্য বা বায়ু মাধ্যম অপেক্ষা কম হবে। আমরা এখন আলোর অপবর্তন নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি আলো সরল পথে চলে, এই চলার পথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে তখন বাধাপ্রাপ্ত হয়, যদি অস্বচ্ছ বস্তুটা তীক্ষ্ণ হয় তাহলে তীক্ষ্ণ প্রতিবন্ধক হয়, তাহলে তীক্ষ্ণ প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলোকটা একটু বেঁকে যাবে। এই ঘটনাটাই হচ্ছে আলোর অপবর্তন। আমরা এই ছবিতে দেখো একটা সোর্স আছে আলো এস, সামনে একটা প্রতিবন্ধক এবি রাখা হয়েছে, এবির সামনে দেখো প্রথম যে গোলীয় তরঙ্গ গেছে তারপর গৌণ তরঙ্গ গুলি অগ্রসর হচ্ছে, এখানে পর্দা হচ্ছে পি কিউর এন হচ্ছে এবির ছায়া, এম এর উপরের সব বিন্দু এবং এন এর উপরের নিচে এই যে এন এর এই দিকের সব আলোকিত অংশ আমরা পাবো। কিছু অংশ অপবর্তনের জন্য এন এর উপরে এম এর নিচে এই অংশ একটু আলো পাবো, পুরোপুরি অন্ধকারচ্ছন্ন হয় না। আলোর অপবর্তনের জন্যই এই ঘটনাটা ঘটে এখানে, তাই বলা হয়েছে দেখো এই উৎস থেকে এক সময় গোলীয় তরঙ্গমুখ এবি প্রতিবিম্বকের উপস্থিতি হলো। এখন হাইগেন্সের নীতি অনুযায়ী অগ্রসমান প্রতিটি তরঙ্গমুখের উপর অবস্থিত কণাগুলো গৌণ তরঙ্গ সমূহের উৎসরূপে ক্রিয়া করে। হাইগেন্সের নীতি অনুসরণ করে অনুতরঙ্গগুলো অঙ্কন করলে দেখা যায় যে এবি এর নিকটবর্তী অঞ্চল থেকে কিছু কিছু গৌণ তরঙ্গ এম এন ছায়া অঞ্চলে অনুপ্রবেশ করে এম বিন্দুর নিচে এবং এন বিন্দুর উপরে, দেখো এম বিন্দুর নিচে আর এন বিন্দুর উপরে কিছু অংশ আলোকিত করে। এটা অপবর্তনের জন্যই এই ঘটনা ঘটে। এখন অপবর্তন কয় প্রকার? অপবর্তনের প্রকারভেদের মধ্যে আমরা দেখি অপবর্তন দুই প্রকার, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন ও ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। যে সকল অপবর্তন ক্ষেত্রে প্রতিবন্ধক বা চিট থেকে আলোকের উৎস বা পর্দা উভয় সসীম দূরত্বে থাকে সেগুলি হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। সুই, সরু তার বা সরু চিরের মধ্যে গোলীয় তরঙ্গমুখ আপতনে এই শ্রেণীর অপবর্তন পাওয়া যায়। আর ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন হচ্ছে যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা চিট থেকে আলোকের উৎস বা পর্দা উভয় অসীম দূরত্বে অবস্থান করে, ওই সকল অপবর্তনকে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন বলে। আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করব। আজকে থাক, আমরা আগামী ক্লাসে একক চিরের দরুন অপবর্তনটা দেখব।